আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জয়া দত্ত মহাশয়া। জয়া দত্ত মহাশয়াকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ জানাই। আজকে সোনামুড়ায় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কর্মী সভার আয়োজন করা হয়েছে, সঞ্চালককে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এবং যেটা আমরা ত্রিপুরা এসে বুঝতে পেরেছি যে ত্রিপুরার মাটির সাথে যার একটা আলাদা টান রয়েছে, সেই সুস্মিতা দেব মহাশয়া আছে পশ্চিমবঙ্গ সরকারের আইনমন্ত্রী এবং পিডব্লিউডি মন্ত্রী মলয় ঘটক মহাশয়, এবং আপনাদের এখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুবলবাবু আছেন, প্রকাশদা আছেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের যুব সাধারণ সম্পাদক পারমিতা সেন, শক্তিপদ্ম সিং এবং বিশ্বজিৎ চ্যাটার্জি সহ আমি সকলের নাম নিলাম না, তার কারণ আমি বিশ্বাস করি যে মঞ্চের ওদিকে যারা বসে থাকে অর্থাৎ চেয়ারে, তারাই নেতা তৈরি করে, তারাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সম্পদ হবে, নেতৃত্ব কে দেবে এই ত্রিপুরার মাটিতে, নেতা কে হবে এই ত্রিপুরার মাটিতে, তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে কারা আন্দোলন করবে, আগামী দিনে ত্রিপুরার মুক্তি হবে, সিদ্ধান্ত আপনারা নেবেন। আপনাদের সিদ্ধান্তকেই চূড়ান্ত করে আগামী দিনে দল সিদ্ধান্ত নেবে যে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করার জন্য যোগ্য নেতৃত্ব দল নিশ্চয় নির্ধারণ করে নেবে, কিন্তু লড়াইটা কিন্তু আপনাদেরকেই করতে হবে। মাঠে ময়দানে নেমে বিরোধীদের চোখে চোখ রেখে আন্দোলন কিন্তু আপনাদের করতে হবে। আপনারাই কিন্তু দলের সেই সম্পদ, যাদেরকে আমরা সামনে রেখে আগামী দিনে এগিয়ে যাব। আপনারাই পারবেন আগামী দিনে ত্রিপুরার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, আপনারাই পারবেন আগামী দিনে এই ত্রিপুরাকে নতুন করে স্বাধীনতা দিতে। তাই আমি আপনাদের বলবো, ক্ষমতায় আসবার আগে আপনাদের এই ত্রিপুরার মাটিতে বিপ্লব দেবের সরকার অনেক বড় বড় ভাষণ দিয়েছিল, বলেছিল ক্ষমতায় আসবার পর আমরা ত্রিপুরার মাটিতে উন্নয়ন করব, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেয় না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন দেয়। তাই তো আজকে ত্রিপুরার মানুষ বলছে, বাংলার মাটিতে যদি বাংলার ঘরের মেয়েরা কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে পারে, তাহলে আগামী দিনে কেন ত্রিপুরার মেয়েরা কন্যাশ্রী প্রকল্পের টাকা পাবে না? আজকে আপনাদের জেনে রাখা দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিম বাংলার মাটিতে একমাত্র সরকারি হসপিটালে বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা আছে। পশ্চিম বাংলা ছাড়া ভারতবর্ষের অন্য কোন রাজ্যের সরকারি হসপিটালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, যিনি আকাশ থেকে মাটিতে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়ে যাননি। দীর্ঘ লড়াই আন্দোলনের পর, দীর্ঘ প্রতিবাদী কণ্ঠস্বর তুলে আজকে তিনি বাংলার মাটিতে ক্ষমতায় এসেছেন। বাংলার মানুষ
আপনাদের বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াইটা করুন। লড়াইটা কিন্তু আমাদেরকে মাঠে ময়দানে নেমে করতে হবে। আমি নেতা হব না আপনি নেতা হবেন, এই লড়াইতে গিয়ে লাভ নেই। একটা জিনিস মাথায় রাখুন, নেতা পরে নির্বাচিত হবে, আগে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের লড়াই হোক একটাই, যে ত্রিপুরার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই আমরা বলতে চাই, এবং আপনারাও বলবেন, ওই বিজেপির গুন্ডা বাহিনীকে যারা এই ভারতবর্ষটাকে শেষ করবার চক্রান্ত করছে, ভারতবর্ষটাকে চালাতে চাইছে, কারণ তাদের যিনি প্রধানমন্ত্রী তিনি কি বলেন মাইক্রোফোনের সামনে টিভির পর্দায় এসে, আমি দেশের প্রধানমন্ত্রী মিত্র, আমি ছোটবেলায় চা বিক্রি করতাম, আমি একজন চাওয়ালা। আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ নরেন্দ্র মোদীকে চা বিক্রি করতে দেখেননি। আসলে মোদী বাবুর ছোটবেলা থেকে জ্বালানো অভ্যাস, তিনি ছোটবেলায় স্টোভ জ্বালাতো, আর মাঝ বয়সে তিনি গুজরাটটা জ্বালিয়ে দিয়েছে। এবার ভাবনা নিচ্ছে আর তো বেশি দিন বাঁচবো না, বাংলার বাঘিনী জেগে উঠেছে, তাই শেষ বয়সে আমি দেশটা জ্বালাবো। কিন্তু মোদী বাবু জানে না বাংলার মাটিতে বাঘিনী আছে, মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়াবে, এত সহজে দেশটাকে চালাতে দেয়নি, আগামী দিনেও দেব না। আমাদের শরীরে যতটা রক্ত আছে, যদি বিজেপির সরকার আগুন জ্বালাতে চায় আমরা রক্ত দিয়ে আগুন নেবাবো, কিন্তু ত্রিপুরা এবং গোটা ভারতবর্ষে আগুন জ্বালাতে দিইনি, আগামী দিনেও দেব না। বক্তব্য দীর্ঘায়িত করবো না, সুস্মিতাদি বলবেন, মলয় দ্বারা বলবেন, সকলকে একটাই কথা বলবো, একে অপরের পরিপূরক হয়ে এই ত্রিপুরার সোনামুড়ার প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় মহল্লায় তৃণমূল কংগ্রেসের দুর্গ গড়ে তুলুন। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা লড়াইটা করি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আওয়াজটা এত জোরে তুলবেন, দিল্লিতে বসে থাকা নরেন্দ্র মোদীর চেয়ার কাটবে এই ত্রিপুরার ধ্বনিতে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা মানুষ জিন্দাবাদ। এই লড়াই 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 চাই, এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে। তাই তো বলি আমরা কারা, আমরা কারা, লড়ছে কারা, লড়বে কারা। সবচেয়ে ত্রিপুরাতে পৌরসভায় জিতবে কারা, জিতছে কারা, বিধানসভায় 2023 লড়াইতে সবুজাবীরে খেলবে কারা, আমরা কারা। প্রতিবাদে, প্রতিরোধে, উন্নয়নে, সোনামুড়ায় ব্লকে ব্লকে জিতবে কারা, বিধানসভায় জিতছে কারা, 2023 লড়বে কারা, আমরা কারা, আমরা কারা, আমরা কারা। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাধারণ সম্পাদিকা জয়া দত্ত মহাশয়াকে। আমরা এই মুহূর্তে দেখতে পেলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তৃণমূল নেতা আশিস লাল সিংহ মহাশয়। আমি ওনাকে অনুরোধ করছি মঞ্চে এসে ওনার আসন গ্রহণ করার জন্য। পাশাপাশি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অজিত পাল মহাশয়কে।
এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা পারমিতা সেন মহাশয়া। হ্যালো, ধন্যবাদ জানাই। সোনামুড়ার এই মাটিকে প্রণাম জানাই আমরা যারা বাংলা থেকে এসেছি। মঞ্চে উপবিষ্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী আইন এবং পিডব্লিউডি বিভাগে, এবং যাকে সামনে রেখে আজ গোটা ত্রিপুরা একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে। আমরা বলছি মাঠে নেবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ডাক পাঠায়, ভরসা দেয়, বাঁচতে গেলে লড়তে হয় আর লড়াই করে বাঁচতে হয়। এই লড়াইটা যিনি দাঁড়িয়ে থেকে শেখাচ্ছেন তিনি অন্য আর কেউ নয়, ত্রিপুরার সাথে তার নারীর টান। ত্রিপুরার মাটিতে তার পিতা সর্বজন শ্রদ্ধেয় স্বর্গীয় সন্তোষ মোহন দেবের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। তার সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় দিদি সুস্মিতা দেব মহাশয়। আমি বলবো তিনি বক্তব্য রাখবেন, মলয়দা বলবেন, আর রয়েছেন আমাদের সাথে ত্রিপুরার মাটির অন্যতম যে নেতৃত্বরা, তাদের মধ্যে সুবলদা আছেন, আশিসদা আছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যারা তার প্রতিনিধি হয়ে গ্রামে গঞ্জে মাটিতে আপনাদের দরজায় আপনাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছি। সেই তিনজন সাধারণ সম্পাদক সত্যি প্রতাপ সিং, বিশ্বজিৎ চ্যাটার্জি, আর রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ সম্পাদিকা আমাদের অত্যন্ত প্রিয় জয়া দত্ত, আর রয়েছেন আপনারা। আপনাদেরকে ত্রিপুরার মাটিতে জানাই প্রণাম। আমাদের মধ্যে রয়েছে যুবরা, রয়েছেন এলাকার বিশিষ্ট নেতৃত্বরা যারা প্রত্যেক দিন এই এলাকার প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে তৃণমূলের ঘাঁটি তৈরি করছেন। তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। জয়া বলছিল আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটা মঞ্চে দাঁড়িয়ে বলেন আমরা যারা মঞ্চের ওপরে রয়েছি তারা আসলে কেউ নয়, আসলটা আপনারা, আপনারাই তারা যারা প্রত্যেক দিন নিজেদের ঘাম পরিশ্রমের ওপর দলটাকে দাঁড় করাচ্ছেন। তাই আপনাদের কথা শুনতে আমরা সোনামুড়ায় এসেছি। আপনারা জানেন দীর্ঘ লড়াইয়ের পর যখন ত্রিপুরার মানুষ অন্য কিছু স্বাদ পেতে চাইছিল, মানিক সরকারকে সরিয়ে তারা বেছে নিয়েছিল এমন একটা দলকে, যে দলটা উন্নয়ন বোঝে না, যে দলটা কথা দিলে কথা রাখে না, যে দলটা যে কথা বলে সে কাজ করে না, আর যে কাজ করে সে কথা বলে না। আপনারা ঠিকই ধরেছেন, ভারতীয় কথা বলছি, যার মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন গাছ নয় অক্সিজেন যোগায় হাঁস, তার শিক্ষাগত যোগ্যতার উপরে আমরা প্রশ্ন তুলব না। আমরা তো স্বাধীনতায় বিশ্বাস রাখি, আমরা তো গণতন্ত্রের কথা বলি, আর আমরা তো উন্নয়নের জন্য লড়তে এসেছি। হ্যাঁ, বিশ্বাস করুন আমার বাংলাটা হাসছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার 9.5 কোটি 10 কোটি মানুষের আকাশ এবং 24 ঘন্টা পরিশ্রম করে মানুষের দরজায় পৌঁছে দিয়েছে উন্নয়ন। বাড়ির সামনের রাস্তা পাকা, আলো হাইমাস, আমাদের রাস্তাগুলো ম্যাস্টিক হয়েছে। আর আপনার জন্য স্বাস্থ্য ফ্রি, আপনার জন্য খাদ্য ফ্রি, আপনার ঘরের কন্যা আপনার চিন্তার কারণ নয়, কারণ সে এখন বাংলার কন্যাশ্রী। আমরা তাই আপনাদের কাছে এসেছি। কেন পিছিয়ে থাকবে আমার ত্রিপুরা? কেন আমার ত্রিপুরার মেয়েরা আগামীর কন্যাশ্রী হবে না? কেন আপনার মেয়ের বিয়ের সময় আমরা একটা যুবশ্রী, আপনার রূপশ্রী আপনার বাড়িতে পৌঁছে দিতে পারবো না? আসুন এই লড়াইতে সামিল হন, এলাকায় এলাকায় গিয়ে মানুষ
যদি আমার ভারতবর্ষটাকে আবার স্বাধীন করতে হয়, যদি আমার ভারতবর্ষটার অর্থনৈতিক পরিস্থিতিকে ঘুরিয়ে দাঁড় করাতে হয়, যদি আমার ভারতবর্ষটাকে হিন্দু মুসলিমের ভাগাভাগি থেকে বের করে আনতে হয়, যদি আমার ভারতবর্ষের সংবিধান গণতন্ত্রকে রক্ষা করতে হয়, তাহলে ত্রিপুরায় 2023-এর ইলেকশনটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাথায় নিয়ে নিন, 2024-এর লোকসভা নির্বাচনের আগে সর্বশেষ বিধানসভা নির্বাচন সংগঠিত হবে আমাদের ত্রিপুরাতে। আর সেই নির্বাচনে যদি ত্রিপুরার কোনা কোনা থেকে আবর্জনার মতন আপনারা বিজেপির ওই পদ্ম ফুলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতবর্ষের মাটিতে বার্তা দিতে পারেন যে ত্রিপুরার কোন কোনায় আর পাপ নেই, আর অন্ধকার নেই, কোথাও জন্মাবে না একটা পদ্ম ফুল। ভারতবর্ষ কিন্তু তাকিয়ে আছে ত্রিপুরার মানুষের দিকে। তাই তো ছুটে এসেছে সুস্মিতাদিরা, তাই তো মলয় দ্বারা এত ব্যস্ততার মধ্যে রোজ আসছে ত্রিপুরাতে। আপনাদেরকে আপনাদের নিজেদের গুরুত্বটা বুঝতে হবে। আসুন আমরা হাতে হাত রাখি, পায়ে পা মিলিয়ে ত্রিপুরার অলিগলি সোনামুড়ার ব্লকে ব্লকে ছড়িয়ে পড়ি। আমরা বলি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আর লড়াই করে বাংলা পেয়েছে যা, লড়াই করে ত্রিপুরার ঘরে ঘরে তৃণমূল পৌঁছে দেবে তা। তাই সকলকে বলবো, ধৈর্য ধরুন, সংঘবদ্ধ থাকুন, বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই। আমাদের বয়োজ্যেষ্ঠরা বলবে, শুধু জেনারেশন যারা তোমরা ছোট আছো, যাদেরকে কবি বিদ্রোহী কবি নাম পাঠিয়েছিল, তাদেরকে রবীন্দ্রনাথ বলেছিল আইরে সবুজ আইরে আমার কাঁচা, আধমারাদের ঘামে তুই বাঁচা। সেই আধমারা মানুষগুলো ত্রিপুরায় যারা কাঁদছে তাদের জন্য তোমরা তৈরি হও। রক্ত দিয়েছি, লাগে আরো দেব, ত্রিপুরাকে জ্বলতে দিচ্ছি না, দেব না। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যখন লক্ষ্য স্থির করে সেটা পূরণ করেই ছাড়ে, আর বাংলার নির্বাচন তার প্রমাণ দিচ্ছে। তাই এবার তার লক্ষ্য ত্রিপুরা জয়, শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াইতে থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা পারমিতা সেন মহাশয়াকে। আমরা দেখতে পেলাম আমাদের মাঝে এই মুহূর্তে একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন। ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব মাননীয় মামুন খান মহাশয়কে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা শ্রদ্ধেয় মাননীয় সবল ভৌমিক মহাশয়। সোনামুড়া মহকুমা প্রশাসনিকভাবে সিপাহীজলা জেলার অধীনে আজকে সোনামুড়া মুক্তমঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোনামুড়া জেলার উদ্যোগে আজকে আমাদের যে কর্মী সভা, এতে উপস্থিত হয়েছেন
সর্বভারতীয় নেত্রী, আমাদের অত্যন্ত কাছে পাশে, যাকে প্রতিনিয়ত লড়াই করতে আমরা দেখি, আমরা উজ্জীবিত হই, সেই নেত্রী সুস্মিতা দে এখানে উপস্থিত আছেন। শুরু থেকেই যিনি এই রাজ্যের তৃণমূলের সুখে দুঃখে সমস্ত ব্যস্ততার মধ্যেও পশ্চিমবঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী প্রতিনিয়ত আমাদের পাশে ছুটে আসেন শ্রদ্ধেয় মলয় ঘটক মহোদয়, ইনি আপনাদের মধ্যে আছেন। এখানে আছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু আশিস সিনহা, এখানে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, আছেন সর্বজন শ্রদ্ধেয় এই মহকুমার বরিষ্ঠ নেতৃত্ব প্রবীণ বসিয়ার নেতৃত্ব ইদ্রিস মিয়া সাহেব, আছেন চারজন যুব নেতৃত্ব যারা আমাদের জন্য জীবন জীবিকা বাজি রেখে লড়াই করে যাচ্ছেন। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব, বিশেষ করে জয়া দত্ত, পারমিতা সেন, বিশ্বজিৎ চ্যাটার্জি, শক্তি প্রতাপ সিং, এছাড়াও মঞ্চে উপবিষ্ট দীর্ঘদিনের লড়াকু ধ্রুব আমাদের অত্যন্ত স্নেহের, আছেন হাবিব, মামুন, অনেকেই আছেন, সামনেও যারা মঞ্চে বসেননি অথচ আমাদের যে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমাদের সামনে বসে আছেন, শ্রদ্ধেয় অজিত পাল, তাপস রায় বা যুব নেতৃত্ব শান্তনু সাহা কিছুদিন আগে রাজ্য যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন, ওনারা এখানে আছেন। আপনারা যারা আরেকটা লড়াই শুরু করেছেন নতুনভাবে, এখানকার মানুষের লড়াই সংগ্রামকে সারা রাজ্যের মানুষ সবসময় একটা সম্মান এবং মর্যাদা দিয়ে এসছে। যে কোনো পরিবর্তনের মূল লড়াইটা কিন্তু এই সোনামুড়া থেকেই শুরু হয়। আপনারা যখন যেভাবেই লড়াইটা করেন, হৃদয় থেকে অন্তর থেকে করেন, আজকেও একটা সংগঠিত অশুভ শক্তি যারা গত প্রায় 4 বছর অতীত সরকারে এসছে, মানুষকে কিছু দিতে পারেনি, শুধু শান্তিটা কেড়ে নিয়েছে। একটি রাত্রির জন্য এই রাজ্যের মানুষ শান্তিতে ঘুমোতে পারে। প্রত্যেকটা মানুষ যে যা যেখানে আছেন তার জীবন জীবিকার উপর, পরিবারের উপর, ব্যক্তিগত নিরাপত্তার উপর প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে, আক্রান্ত হচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃত্ব থেকে সাধারণ গ্রাম পাহাড়ে খেটে খাওয়া মানুষ কেউ বাদ যায়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। প্রতিনিয়ত গণতন্ত্রের অধিকারে বা গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে ন্যূনতম যে অধিকার এখানে কাজ করে না। আপনারা জানেন আমাদের মাননীয় মন্ত্রী এসছেন, আমি এয়ারপোর্টে গিয়েছি, ঠিক 2 মিনিট আগে ভারতবর্ষে এমন কোন সরকার নেই যখন যে রাজ্য থেকে যে সরকার আসে, যে সরকারের মন্ত্রী কোন রাজ্যে আসে তার একটা প্রটোকল আছে। সেই মন্ত্রীকে নিরাপত্তা দেওয়া, সেই মন্ত্রীকে সরকারিভাবে সমস্ত ব্যবস্থা নেওয়া, এসকর্ট দেওয়া, এগুলো বলে দিতে হয় না। ত্রিপুরা এক বিচিত্র সরকার, যে সরকারের ন্যূনতম দায় দায়িত্ব বলে কোন জিনিস নেই। একটা শিশুকে বসিয়ে রেখেছে সরকারের মাথায়, একটা শিশু সুলভ সরকার চলছে। এভাবে চলতে পারে না। আমরা লড়াই সংগ্রাম, দীর্ঘ 4 দশকের লড়াই সংগ্রাম কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়েছি।
কত লড়াই, কত রক্ত ঝরেছে এই মাটিতে। আমরা প্রত্যন্ততম রাজ্য, আমাদের কথা সহজে দিল্লিতে পৌঁছায় না। দিল্লি আমাদের থেকে অনেক দূর। আমাদের একটা শান্তিপ্রিয় মানুষ, আমাদের একটা ঘরানা আছে। এই ঘরানার মধ্যে থেকে শান্তিপ্রিয় মানুষগুলো কিন্তু কমিউনিস্ট পার্টির মতো একটা হিমালয়ের পরিমাণ সংগঠিত ও শুভ শক্তিকে পরাজিত করেছেন, করে এখানে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এখন মানুষ দেখছে আমরা কি করেছি, কি ভুল করেছি। এই ভুলের মূল্য, চরম মূল্য আমাদের দিতে হচ্ছে। তার জন্য আমরাও দায়ী। আমরা আমাদের দায় দায়িত্ব অস্বীকার করতে পারি, কিন্তু শাসক দল যদি মনে করে চোখ রাঙিয়ে আর অত্যাচার করে, জুলুম করে মানুষ হাতের খড়গটা কিন্তু আমরা কেড়ে নেব। আমরা এই রাজ্যের মানুষ, আমরা কিন্তু অত্যাচারীর হাতের খড়গটা রাখবো না, ওটা আমাদের হাত থেকে কেড়ে নেব। তাতে যতটা লড়াই করতে হয় আমরা প্রস্তুত হচ্ছি প্রতিনিয়ত। লক্ষ্য রাখবেন, এই শাসক হাইনার দল বন্ধু সেজে সেই কাল সাপের মতো আমাদের ঘরে ঢুকতে পারে। সাবধানে থাকবেন। লড়াই যারা করে, জীবন দিয়ে রক্ত দিয়ে লড়াই করে, সবাই সংগঠিত করুন। এ রাজ্যের মানুষ আজকে সংগঠিত হতে চায়। এ রাজ্যের মানুষ এই চরম অব্যবস্থা, অরাজকতা, জনবিরোধী নীতি, কৃষক বিরোধী নীতি, শ্রমিক বিরোধী নীতি, গ্রাম পাহাড়ে খেটে খাওয়ার মানুষের আর্থসামাজিক অবস্থাকে দুর্বল করে দিয়ে মানুষকে বাধ্য করা হচ্ছে লেজুর বৃদ্ধি করতে, মানুষকে বাধ্য করা হচ্ছে ওদের পাশে যেতে। এইভাবে চলতে পারে না। হাতে সময় কম। এই কম সময়ের মধ্যে যে লড়াই আপনারা যত তাড়াতাড়ি সংগঠিত হয়েছেন বা হবেন, আমরা নিশ্চিত যত যারা মনে করে, বিশ্বাস করে ক্ষমতায় এনে দিতে পারে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ওরা ভাবে আমরা ক্ষমতায় আছি, আমরাই আছি। ক্ষমতা কখনো ক্ষমতা এনে দিতে পারে না। মানুষই ক্ষমতা এনে দেয়, মানুষই পরিবর্তন করে, আর মানুষই করে। কারোর চক্রাঙ্গ রেখে আমরা ভীত সন্তুষ্ট নই। শুধু 4টে বছর গরিব মানুষের রক্ত সব লুণ্ঠন হয়ে গেছে। কত বলবো, এখানে বলার সময় আমি বেশি বললে আমার শ্রদ্ধেয় নেতৃত্বকে অশ্রদ্ধা করা। আমি কারণ এখানে আমি দীর্ঘ 30টা বছর আছি এই বিধানসভা। একদিনের জন্য আমি এখানে আসি, একদিনে আমি কোনোদিন হোটেলে খাইনি। আমি যদি 2000 বেলা খেয়ে থাকি তাহলে আপনাদের ঘরে খেয়েছি। আর যদি আমি 1000 রাত্রি এখানে থেকেছি, একদিনের জন্য আমি ডাক বাংলোয় ঘুমোইনি। একদিনের জন্য আমার জন্য ডাক বাংলো বলতে হয়নি, আপনাদের ঘরেই থেকেছি। আমাদের বিশ্বাস, এখনো আমাদের সেই বিশ্বাস আছে। লড়াইয়ের ময়দান থেকে আমরা এটুকু সরে আসিনি, আর সরে আসবো না। আমাদের প্রিয় নেত্রী ভারতবর্ষে এখন লড়াইয়ের প্রতীক। সারা ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র চেহারা। 2024 সমস্ত সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলদের সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই অগণতান্ত্রিক, এই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে 2024 সরকার। আমার বক্তব্য নয়, সুস্মিতা ম্যাডামের বক্তব্য নয়, এটা মলয় ঘটকের বক্তব্য নয়, এটা ভারতবর্ষের মানুষের কথা, মানুষের হৃদয়ের কথা। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতই কেন্দ্রীয় সংস্থার থেকে আমাদের নেত্রীকে, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত কেন করছেন জানেন? করছেন ত্রিপুরাকে। দেখেছে আমাদের নেত্রী, আমাদের যুব নেতা ত্রিপুরাকে পাখির চোখ করে নিয়েছে। প্রতিনিয়ত যদি ওদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা যায় তাহলে ত্রিপুরার দিকে ওরা তাকাতে পারবে না। আমাদের নেত্রী এক পায়ে, আপনারা দেখেন হুইল চেয়ারে বসে
পা ভাঙ্গা আরেকটা পা নিয়ে সারা বাংলা ঘুরে 213টা গোল করেছেন, 294টা। আর এই নেত্রী 2024-এ দু পায়ে খেলছেন, দু পায়ে খেলে লোকসভায় 400 গোল করবেন, 400 গোল আপনার। আর 2023 আমাদের নেত্রী আমাদের পাশে আছে, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে, আমাদের নেত্রী সুস্মিতা দেব আমাদের পাশে আছে, আমাদের নেতা পশ্চিমবঙ্গ থেকে বারবার ছুটে এসেন মলয় ঘটকরা আমাদের পাশে আছে, আমাদের যুব নেতৃত্বরা আমাদের পাশে আছে। আপনারা ভয় পাবেন না, ভয় প্রতিদিন আপনারা জানেন আমার মাথায় 16 ঘাটা খেলায় আছে। তিনবার আমি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার মাথা পিছপা। আমরা ছিলাম, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে এইটুকু বলে সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আবারও প্রীতি, শুভেচ্ছা, নমস্কার এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট দুটো কথা এখানেই রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেত্রী সুস্মিতা দেব জিন্দাবাদ, আমাদের নেতা মলয় ঘটক জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় সবল ভৌমিক মহাশয়কে। আমরা জানি এই ত্রিপুরা রাজ্যে বর্তমান পরিস্থিতিতে তৃণমূলকে আটকানোর জন্য বিদ্যুতের লাইন কেটে ছোট্ট তৃণমূল কংগ্রেসের একটা ছাত্র নেত্রী ওনাকে আটকে রেখে গাড়িতে হামলা করে তৃণমূল কংগ্রেসকে দমন করতে চাইছে। তারা জানে না যে আমরা তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আর তিনি আমাদেরকে একটি লাইন শিখিয়ে দিয়েছে যে মারবি যত, কাটবি তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আমি এই মুহূর্তে আপনাদের বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা মাননীয় আশিস লাল সিংহ মহাশয়। খুলুমখা, আসসালামু আলাইকুম, নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক, যিনি আমাদের ঘরের লোক হয়ে গেছেন। প্রথম দিন যেদিন থেকে মলয়দা মলয়দা ঘটনা আমাদের কাউকে গ্রেপ্তার করলো, মলয়দা আসছেন, তো মলয়দাকে আমি আমার শ্রদ্ধা জানাই। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা এক সময়কার যিনি সিপিএম এর হাত থেকে মুক্তি দিয়েছিলেন আমাদের সেই জননেতা প্রয়াত সন্তোষ মোহন দেবের সুযোগ্য কন্যা শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়কে, এবং উপস্থিত আছেন, এখন আমি ওদেরকে পশ্চিমবঙ্গের মেয়ে মানে যুব নেতা নেত্রী বলবো না, ওরা আমাদের ঘরের মেয়ে হয়ে গেছে, ঘরের ছেলে হয়ে গেছে, সেই জয়া দত্ত, পারমিতা সেন, শক্তি প্রতাপ সিং এবং বিশ্বজিৎ চ্যাটার্জি। এখানে উপস্থিত আছে মঞ্চে আমাদের সেই সময়কার প্রার্থী দুঃসময়ের মামুন খান, আছেন জহিরুদ্দিন সাহেব, যিনি 18 সালে লড়াই করেছিলেন বিজেপির সঙ্গে, এখানে উপস্থিত আছেন ইদ্রিস মিয়া সাহেব, এখানে উপস্থিত আছেন আমার বন্ধু সুবল ভৌমিক। এবং আমি যাদের নাম না করলে নয়, যারা এখানে প্রতিনিয়ত লড়াই করে গেছে পিঠ চিতিয়ে, বুক চিতিয়ে, সেটা হচ্ছে সেই জাহিরুদ্দিন, সেই জসিমউদ্দিন ভাই, সেই নজির ভাই, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ মাসুদ এবং মিঠন সরকার। তাদেরকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা অবিচার করছেন। আমাদের মহিলা নেত্রী শ্রীমতী শর্মিষ্ঠা দেব সরকার,
আছেন শিবানী সেনগুপ্ত, আছেন আমাদের যুব নেতা শান্তনু সাহা, আমরা যাকে গুড্ডু বলি। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজা চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিনিয়র যিনি, যাকে আমরা অজিত কাকু বলি, অজিত পাল মহাশয়। আমি এই মাটিটাকে, পূর্ণ ভূমিটাকে আমি কেন বলি পূর্ণভূমি, তার কারণ এই মাটিটা মনসুর আলী সাহেব, এখানে সুলতান মিয়া, তাদেরকে আমি স্মরণ করি। যখনই এখানে এসেছি সোনামুড়ায় যতবার ওনাদের সঙ্গে দেখা হয়েছে, আজও ওনাদেরকে আমরা স্মরণ করি, ওনাদেরকে যেন না ভুলি, ওনাকে শ্রদ্ধার সহিত আমাদেরকে স্মরণ করতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আমরা যেন না ভুলি পুরনোকে। এই সোনামুড়ার মানুষকে আমি সবচেয়ে আগে সালাম জানাচ্ছি, তার কারণ হচ্ছে সোনামুড়া কিন্তু সাম্প্রদায়িক বিজেপিকে প্রতিহত করে দিয়েছিল এই গত ইলেকশনে এবং পথ দেখিয়েছিল, এবং আগামী দিনে এই সোনামুড়াই পথ দেখাবে যে এখান থেকে শুরু হবে বিজেপির পতন। কেন বিজেপি ঘাতক বাহিনী যেভাবে অত্যাচার করে যাচ্ছে, সোনামুড়া রাস্তা দেখিয়ে দিয়েছে, সোনামুড়া সেদিনও ফিরিয়ে দিয়েছে, সোনামুড়া পুরো মহকুমা এই সিপাহীজলা দেখিয়ে দেবে। এই সিপাহীজলা মানে মানুষকে আমি কুর্নিশ জানাই তাদের এই সংগ্রামী মনোবলের জন্য। একটা কথা বলি, কারণ আমাদের খুব কম সময়, আমাদের এখানে মাননীয় মলয় ঘটকজি, সুস্মিতাজি বসে আছেন, ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো। তাহলে আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করি, একটা জিনিস ভুলবেন না, যে এখানে প্রতিনিয়ত, এখানে যখনই কোনো কিছু হচ্ছে, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি ছুটে আসছেন। সেদিন যখন আমরা 14 জন গ্রেপ্তার ছিলাম, অভিষেক ব্যানার্জি আমাদেরকে ছাড়িয়ে নিয়ে তবে বাড়ি ফিরেছেন, এটা যদি আমরা না ভুলি। পাশে আছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, সবাই মিলে চলুন একটা নতুন ত্রিপুরা করে তুলি। আগামী 23-এ একটা তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়, এটা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় আশিস লাল সিংহ মহাশয়কে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবাংলা থেকে আগত পশ্চিমবাংলা সরকারের আইনমন্ত্রী তথা মন্ত্রী মলয় ঘটক মহাশয়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আছেন, আপনারা জানেন যে আমাদের অত্যন্ত শ্রদ্ধার নেতা ছিলেন সন্তোষ মোহন দেব, কেন্দ্রের তার সুযোগ্য কন্যা সুস্মিতা দেব, আছেন আমাদের সুবল ভৌমিক, আপনাদের এখানে স্থানীয় নেতা, আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী আমাদের আশিস দা, ইদ্রিস ভাই, আমাদের পশ্চিমবঙ্গ থেকে আগত এক ঝাঁক যুব নেতা নেত্রী, স্থানীয় নেতৃবৃন্দ, সকলের নাম করছি না। সর্বোপরি আমাদের সামনে আছেন ত্রিপুরাতে আমাদের সহযোদ্ধা এবং সহকর্মীরা। প্রথম দিন থেকেই ত্রিপুরার যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পাঠিয়েছিলেন। প্রথম দিন থেকেই ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আমরা গেছি, একটা জিনিস দেখেছি যে বিগত 25 বছর বামফ্রন্টের সরকার কিছু করেনি, আর বিগত প্রায় 3.5 বছর, পৌনে 4 বছর বিজেপি আরো ত্রিপুরাকে ডুবিয়ে দিয়েছে। একটু আগে জয়া আর পারমিতারা জুমলা পার্টি বিজেপি, এর থেকে মিথ্যাবাদী পার্টি এর আগে কখনো হয়নি। প্রথম দিন থেকে মানুষকে
প্রতিশ্রুতি দিয়েছিল জানেন তো, যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বছরে 2 কোটি বেকারকে চাকরি দেওয়া হবে। আর বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষের যত পুঁজিপতি যারা বিদেশের ব্যাংকে টাকা রাখে সেই ব্যাংকের টাকা বাজেয়াপ্ত করে 15 লক্ষ টাকা করে প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। 2 কোটি বেকারকে চাকরি দেওয়া তো দূরের কথা, যদি খবরের কাগজ পড়েন বা টিভি দেখেন তাহলে দেখবেন এই যে বিজেপির রাজত্ব, 10 থেকে 12 কোটি মানুষ যারা চাকরি করতেন তাদের চাকরি চলে গেছে। এই ত্রিপুরাতেও খবর নিয়ে দেখুন, যারা চাকরি করতেন আজকে তাদের চাকরিগুলো চলে গেছে নতুন। আর বিদেশের ব্যাংক থেকে টাকা আনা তো দূরের কথা, নরেন্দ্র মোদীর সময়ে একের পর এক পুঁজিপতি বিজয় মালিয়া 9,000 কোটি টাকা ব্যাংকে লুট করে বিদেশ চলে গেছেন। নীরব মোদী 11,400 কোটি টাকা ব্যাংকে লুট করে বিদেশ চলে গেছেন। ভারতবর্ষের 28 জন পুঁজিপতি যারা হাজারো হাজারো করোড় রুপিয়া লুট করে বিদেশের ব্যাংকে গিয়ে জমা করেছেন এবং ভারতবর্ষ ছেড়ে পালিয়ে গেছেন। নরেন্দ্র মোদী একটাকেও অ্যারেস্ট করতে পারেনি, একটা টাকাও ত্রিপুরা বা ভারতবর্ষের কোন রাজ্যের কোন মানুষকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেনি। আজকে নরেন্দ্র মোদীর সময় ভারতবর্ষের বেকারত্ব সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। নরেন্দ্র মোদীর সময় জিনিসপত্রের দাম দিনের পর দিন বেড়েছে। নরেন্দ্র মোদীর সময়ে আজকে ভারতবর্ষে যারা বসবাস করি আমরা, তাদের আর্থিক পরিস্থিতি সব থেকে খারাপ হয়েছে। বিদেশে যখন পেট্রোলের দাম কমে, ক্রুড অয়েলের দাম কমে, তখন বিভিন্ন দেশে ডিজেল পেট্রোলের দাম কমে। কিন্তু নরেন্দ্র মোদীর সময় আমরা কি দেখছি? বিদেশে ক্রুড অয়েলের দাম কমছে, ভারতবর্ষে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে। তার কারণ কি? ভারতবর্ষের যতগুলো পেট্রোলের রিফাইনারি আছে তার মালিক হচ্ছে আদানি এবং আম্বানিরা। অর্থাৎ ভারতবর্ষের মানুষের পকেটের টাকা কেটে আপনারা যারা মোটরসাইকেল গাড়িতে চাপেন, আপনাদের পকেটের টাকা কেটে আদানি এবং আম্বানির পকেটে ঢোকানো হচ্ছে আজকে নরেন্দ্র মোদীর মূল লক্ষ্য। আজকে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, খবর রাখেন কিনা জানি না। ভারতবর্ষে ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক, আজকে নরেন্দ্র মোদী জাতীয় সড়ক পর্যন্ত বিক্রি করার পরিকল্পনা করে নিয়েছেন। এলআইসি বিক্রি হচ্ছে, ব্যাংক বিক্রি হচ্ছে, কলকারখানা বিক্রি হচ্ছে, হাওয়াই আড্ডা বিক্রি হচ্ছে, যেটা সমুদ্রের বন্দর বিক্রি হচ্ছে। ভারতবর্ষের জাতীয় সম্পত্তি যা আছে আজকে নরেন্দ্র মোদী সব বিক্রি করে দিচ্ছেন। আর খদ্দের খালি হচ্ছে দুটো, একজনের নাম আদানি আর আরেকজনের নাম আম্বানি। আজকে চিন্তা করতে হবে যে বিজেপির সরকার যদি আরো থাকে তাহলে ত্রিপুরার সর্বনাশটা কোন দিকে এগোচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃতীয়বার প্রতিষ্ঠিত হয়েছে। কেন হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি সাধারণ মানুষের কথা ভাবেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আজকের দিনে ৭৪টা সরকারি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালান। আমি জানি তার একটাও প্রকল্প ত্রিপুরা সরকার চালাতে পারেনি বা পারবে না। আজকে জানেন, যারা আমাদের পশ্চিমবঙ্গের মহিলা, যাদের বয়স 25 বছর বেশি, তিনি একটা প্রকল্প করে দিয়েছেন মাতৃ ভান্ডার। প্রতি মাসে
শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের মহিলা হলে 1000 টাকা, আর সাধারণ হলে 500 টাকা করে। পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে বসবাস করে ইতিমধ্যে প্রায় 1.5 কোটি মহিলা নাম লিখিয়েছেন, তাদেরকে মাসে মাসে পাঠানো হয়, অর্থাৎ 12,000 টাকা এবং 6,000 টাকা মাসে। আজকে পশ্চিমবঙ্গে একটু আগে কন্যাশ্রী স্লোগান দিচ্ছিল, যে সমস্ত মহিলারা পড়াশোনা করে তাদের পড়াশোনা করার জন্য খরচ এবং 18 বছর বয়স হয়ে গেলে 25,000 টাকা কন্যাশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার দেয়। আজকে রূপশ্রী প্রকল্পে যাদের মহিলা, যাদের বিবাহযোগ্যা মহিলা, সেই সমস্ত পরিবারকে 25,000 টাকা করে অনুদান পশ্চিমবঙ্গ সরকার বা মমতা ব্যানার্জি দিয়ে থাকেন। এই ধরনের 74টা প্রকল্প আছে। একটু আগে সুস্মিতা বলছিল যে দাদা, ত্রিপুরার অধিকাংশ মানুষ কিন্তু চাষবাস করে জন্য পয়সায় বীজ পৌঁছে দেন চাষিদের ঘরে। মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় সার পৌঁছে দেন চাষিদের ঘরে। ফসল নষ্ট হয়ে গেলে ইন্স্যুরেন্স করে দিয়েছেন, সেই ইন্স্যুরেন্সের টাকাটাও পশ্চিমবঙ্গ সরকার দেয়, চাষিদের দিতে হয় না। আজকে কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছেন, কারণ বামফ্রন্টের সময় পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন চাষিরা চাষ করতে গেলে মহাজনদের কাছে চড়া সুদে টাকা দিতে হতো। তারপরে চাষ করার পরে যখন ফসল উঠত, সেই ফসল কিন্তু চাষিদের ঘরে ঢুকত না। সেই সমস্ত মহাজনরা সুদের পর সুদ চাপিয়ে সমস্ত ফসলকে লুট করে বাজারে বিক্রি করে দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিষাণ ক্রেডিট কার্ড করে দিয়েছেন। যে কোনো কৃষক সেই কার্ড নিয়ে গেলে 50,000 টাকা পর্যন্ত পাবেন ব্যাংকের থেকে, এবং সেই টাকা নিয়ে তারা চাষ করতে পারবেন। পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তাদের রেশন ব্যবস্থা বিনা পয়সায় করে দিয়েছেন। রেশন বাড়িতে দেওয়া হয়, রেশনের দোকানে গিয়ে রেশনের দোকানে গিয়ে দাঁড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনার রেশন বিনা পয়সার রেশন। তফাৎটা আপনাকে বুঝতে হবে। $5 লক্ষ টাকা করে প্রতি বছর চিকিৎসা খরচা পশ্চিমবঙ্গ সরকার দেয়, মানুষকে দিতে হয় না। 5 লক্ষ টাকা পর্যন্ত খরচা পশ্চিমবঙ্গের সরকার দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানুষের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যে সময় মানুষের আর্থিক সাহায্যের দরকার হয়, তিনি চিন্তা করে ভাবনা করে একটা করে প্রকল্প করে দিয়েছেন, যাতে মানুষকে হাত পাততে না হয়, মানুষকে ঋণের বোঝা না চাপে, মানুষকে না খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে না হয়। ঠিক উল্টো দিকে মোদীর সরকার, তারা আজকে দেশকে লুট করা শুরু করে দিয়েছে। মানুষের মধ্যে ভাগাভাগি করে, মানুষের মধ্যে বিভাজন করে আজকে সমস্ত দেশের সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে আমি একটাই কথা বলতে এসেছি, ত্রিপুরাতে এর আগে তৃণমূল কংগ্রেস এসেছে, ত্রিপুরাতে এর আগে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে, কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে দৃঢ়তা, সচেতনতা এবং লড়াইয়ের মানসিকতা ছিল না। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে,
পরের দিন থেকেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ত্রিপুরায় একটা কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে যদি হাত ওঠে, সঙ্গে সঙ্গে ত্রিপুরা যাবে, পাশে দাঁড়াবে এবং তাদেরকে উচিত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ত্রিপুরার মানুষকে সংগঠিত করতে হবে, ত্রিপুরার মানুষকে এক করতে হবে, ত্রিপুরার ছেলে, ত্রিপুরার যুবক, ত্রিপুরার যারা বসবাস করে আজকে তাদের মধ্য থেকেই নেতৃত্ব তৈরি করতে হবে। ত্রিপুরাতে আমরা এসে মন্ত্রী হব না, ত্রিপুরাতে আমরা বিধানসভায় লড়ব না, বিধানসভাতে ত্রিপুরার লোকই লড়বে। ত্রিপুরার থেকে যারা জিতবেন তারাই আগামী দিনে মন্ত্রী হবেন। কিন্তু এটুকু আপনাদের বলে দিই, আমি এই নিয়ে প্রায় 4-5 বার ত্রিপুরাতে এলাম, অনেক জায়গা ঘুরলাম। একটা জিনিস কিন্তু ত্রিপুরায় নিশ্চিত হয়ে গেছে যে 2023-এ বিজেপি সরকার আর থাকবে না। 2023-এ যে সরকার ত্রিপুরায় গঠন হবে, তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চিতভাবে ত্রিপুরাতে গঠন হতে চলেছে। তাই চলুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এমনভাবে প্রতিরোধ তৈরি করি, এমনভাবে সংগঠনটা তৈরি করি, বিজেপি বুঝে গেছে পায়ের তলায় তাদের আর মাটি নেই। তাই বিজেপি ভাঙছে, গাড়ি ভাঙছে, বিজেপি মাথা ফাটাচ্ছে, আক্রমণ করছে। যত আক্রমণ করবে, যত গাড়ি ফাটাবে, যত আমাদেরকে আক্রমণ করবে, তৃণমূল কংগ্রেস ততটাই মজবুত হবে। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে করতে 17 বার নিজের প্রাণ কোন রকমে বেঁচে গেছিল, রক্ষা করেছিল। 17 বার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিল সেই সময়কার বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোয়া রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করেছিল। তাই আক্রমণ করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না, মাথা ফাটিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না, কোনোভাবেই তৃণমূলকে ভয় লাগানো যাবে না। আমি খালি বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, কারণ আজকের মূল বক্তা হচ্ছে সুস্মিতা, আপনাদেরই পাশের রাজ্যের মেয়ে, অত্যন্ত লড়াকু, সাংসদ ছিলেন, বিধায়িকা ছিলেন, পার্লামেন্টে লড়েছেন এবং সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভার নেত্রী ছিলেন। সেই জায়গাটা ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়তে এসছে। এইটুকু কথা বলে মঞ্চে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সামনে আমার যারা সহকর্মীরা আছেন, সহযোদ্ধারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রী মলয় ঘটক মহাশয়কে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রাক্তন সাংসদ তথা অসমের তৃণমূল কংগ্রেস নেত্রী শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া। এই কর্মী সভায় উপস্থিত আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মলয় ঘটক সাহেব, আমাদের মধ্যে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক মহাশয়, এখানে উপস্থিত ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের আরেকজন বরিষ্ঠ নেতা আশিস কাল সিনহা মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস মহাশয়, আমাদের মধ্যে এখানে
উপস্থিত ওয়েস্ট বেঙ্গলের যুব নেত্রী জয়া দত্তা মহাশয়া, পারমিতা সেন মহাশয়া, এখানে উপস্থিত আমাদের শক্তি প্রতাপ সিং মহাশয়, এই সভাতে উপস্থিত তৃণমূল কংগ্রেস ইউথ কংগ্রেসের নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয়, এখানে উপস্থিত আমাদের এই অঞ্চলের স্থানীয় নেতৃবৃন্দর মধ্যে রয়েছেন ইদ্রিস ভাই, দেবলাল চৌধুরী মহাশয়, লাল বাহাদুর দেব বর্মা, জহিরুদ্দিন সাহেব, এখানে উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের আরেকজন নেতা মামুন খান মহাশয়, এখানে উপস্থিত যারা মহিলা নেতৃবৃন্দ রয়েছেন শর্মিষ্ঠাদি, শিবানীদি সহ এই এলাকার তৃণমূল কংগ্রেসের যারা কর্মীবৃন্দরা এবং সুধী নাগরিকবৃন্দ, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে এই সভায় উপস্থিত থেকেছেন। কারণ আমি 1 তারিখ আগরতলায় এসে পৌঁছেছি শিলচর থেকে ট্রেনে, এবং প্রথমে পৌঁছে আমাদের একজন নেতা মুজিবুর সাহেবের বাড়িতে গেলাম এবং দেখে অত্যন্ত দুঃখ হলো যে যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রাজনীতি করতে চাইছে, এই বিফল সরকারকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করতে চাইছে, তাদের উপরে যে ধরনের অত্যাচার এবং আক্রমণ চলছে, এটা তো আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, এবং আমার বিশ্বাস যে উনি শীঘ্রই ঠিক হয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসের কাজকর্মতে জড়িত হবে। বন্ধুগণ, আমার আগের বক্তারা বিস্তারিতভাবে বক্তৃতা রেখেছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান ত্রিপুরার রাজনৈতিক যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, একটা পরিবর্তনের দরকার আছে। আমার মনে আছে সেই দিন 2018-তে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং আরএসএস এর সব নেতারা ত্রিপুরার মাটিতে এসেছিলেন এবং ত্রিপুরার জনসাধারণকে ওরা নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন। আমার মনে আছে সেই ভাষণ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, যিনি এখন আসামের মুখ্যমন্ত্রী হয়ে রাজত্ব করছেন, উনি ত্রিপুরাবাসীকে বলেছিলেন শুধু একটা মিসড কল দিতে হবে, আর মিসড কল দিলে প্রত্যেকটা পরিবারে একটা চাকরি হবে। এখন মিসড কল তো দূরের কথা, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মাটির থেকে মিসিং হয়ে গেছে। এখন নতুন নাটক শুরু করেছেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহাশয়। উনি 6 তারিখ একটা নতুন হেল্পলাইন শুরু করছেন 1905। এই হেল্প